হ্যালো বন্ধুরা, আমাদের হৃদয় কথা চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। সময়টা এগিয়ে বসন্তের মাঝামাঝি। চারিদিকে ফুলে সুবাস বইছে, গাছে গাছে গজিয়েছে নতুন পাতা। তিনজন কিশোরী মৃদু গতিতে ছুটতে ছুটতে কু 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 করে চলেছে। তার সাথে মিলিত হয়েছে কোকিল, সাড়া দিচ্ছে ডাকে। আরও অনেকটাই পিছিয়ে ঝোপঝাড়ের আড়াল থেকে একটা হাত বের হয়ে আরুর কোমল হাত টেনে নিয়ে গেল ঝোপে। আচমকা ঘটনায় হতভম্ব সে। অতঃপর কালাচানকে দেখে স্তম্ভিত আরু। নখ ভেবে ডেবে ডেবে গেছে। আরও চিৎকার করে বলে, কালাচান, তুই আমাকে এখানে কেন এনেছিস? আমি তোকে শেষবারের মতো কইতাছি, আমার ভালোবাসা গ্রহণ করে নে গোলাপি। আমি তোকে সত্যি অনেক ভালোবাসি। কঠিন তার গলা। আরও নিজেকে যথাসম্ভব শান্ত করে প্রত্যুত্তর করে, দেখ কালাচান, আমিও তোকে শেষবারের মতো বলছি, আমি তোকে ভালোবাসি না। বাক্য শেষ হওয়ার পরে আরুর উপরে নেমে এলো নির্যাতন। দৃঢ় করে চেপে ধরে আরুর চোয়াল, যেন ভেঙে আসার জোয়ার। হুঙ্কার দিয়ে বলে, আর একবার আমার সাথে দেখা হলে আমি তোর থেকে উত্তর নেব। আমাকে ভালোবাসলে তো ভালো, না হলে এই নদীতে তোরে নিয়ে আমি ঝাঁপ দিব। আরুকে না পেয়ে তুরো শেফালি সন্ধান করতে করতে এসে পৌঁছেছে সেখানে। ততক্ষণে বিদায় নিয়েছে কালাচান ও তার সাঙ্গপাঙ্গরা। আরুর কাঁধে হাত রেখে সংশয় নিয়ে বলে, এখানে কি করছিস? আমরা ওদিকে তোকে খুঁজছি। আরুর গালে হাত রেখে বলে শেফালি, এগুলো কিসের রাগ? রক্ত বের হচ্ছে তো। সন্তপর্ণে আড়াল করে সবটা আরু। পা পিছলে কখন এখানে পড়ে গেছে বুঝতেই পারিনি। ঘোর থেকে বেরিয়ে আসতে আসতে তোরা চলে এলি, তখনই হয়তো লেগেছে। মা হয়তো বাড়িতে চিন্তা করছে। আমি আজ যাই। শেফালি ও তোর পাল্টা প্রশ্ন গুছিয়েছে। ততক্ষণে আরও এগিয়ে গেছে অনেকটা পথ, ফিরে চায়নি পিছু। কিছুটা পথ পেরিয়ে যেতেই আরুর চোখে পড়ল একটা ডোবা। সেখানে ফুটে আছে অজস্র শাপলা ফুল। একমাত্র বর্ষার সময় আরুদের বাড়ির সামনের ধান খেতে শাপলা হয়, তখন বেশ তৃপ্তি করে ভাজি করে খায়। আরও বই খাতাগুলো মাটিতে রেখে অতি সাবধানে ঝুঁকে ঝুঁকে শাপলা সংগ্রহ করে। অনেকগুলো শাপলা সংগ্রহ করে পেঁচিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আরু। পারুল উঠানে কাঁথা সেলাই করছে তিস্তার জন্য। বিয়ের সময় এই নকশি কাঁথা তিস্তার শ্বশুর বাড়িতে পাঠাবে। আরও বই খাতাগুলোকে বোয়াকে রেখে পারুলকে উদ্দেশ্য করে বলে, রান্না শেষ মা? এখন বাজে 2টা 20। তোর আশায় কি রান্না ফেলে রাখবো? বলতে বলতে দৃষ্টি মেলালেন আরুর দিকে। কপালে ভাঁজ ফেলে বলেন, তুই আবার ঝোপঝাড়ে গিয়েছিলি? বারণ করিনি যেখানে সেখানে যাবি না? যেখানে সেখানে যাইনি, ফেরার সময় দেখলাম আর তুলে নিয়ে এলাম। উঠানে রোদে মেলে দেওয়া ফ্রকটা নিয়ে দিঘির দিকে অগ্রসর হলো আরু। পারুল অতিষ্ঠ হলেন, দুহাতে শাপলার আশা ছাড়াতে লাগলেন। হাতে গলায় তাবিজ লাগিয়েছে বলে কি দূর থেকে তারা আকর্ষণ করতে পারবে না? মেয়েটাকে শত বুঝিয়েও লাভ হয় না তার। আরুর গোসল সেরে খেতে বসতে অনেকটা সময় লাগলো। তদানীং পারুলের শাপলা ভাজির করা শেষ। কিছুটা মুখে তুলতে গিয়ে থামলো আরু। অপূর্বর কথা তার মস্তিষ্কে হানা দিল। অপূর্বর সাথে তার দেখা হয় না বহুদিন। রাতে ফিরে সকালে যায় হাসপাতালে। আগামীকাল শুক্রবার, শাপলা দেওয়ার অজুহাতে গেলে আজ রাত পার করে আগামীকাল ফিরবে। কালাচানের ব্যাপারে নালিশ জানাবে। অপূর্বর দেওয়া শর্তে রাজি হয়ে উচিত শিক্ষা দিবে কালাচানকে। বিছানায় আদর্শ হয়ে নিদ্রায় মগ্ন অপূর্ব। দ্রুত গতিতে উড়ে আসা বাজ পাখিটা অপূর্বর ঘরের টিনের উপর গতিরোধ করে। সেই অপ্রত্যাশিত শব্দে অপূর্বর ঘুম হরতাল পালন করে। অপূর্ব ধরফরিয়ে উঠে বসে। অবিরাম ধারায় আছড়ে চলেছে টিনের চালে। দীর্ঘক্ষণ এমন চলতে থাকলে ছিদ্র হয়ে কখনো সূর্য তো কখনো আকাশের চাঁদ ঘরেই বসেই উপভোগ করা যাবে। জুতা জোড়া পায়ে দিয়ে ঘর থেকে বের হয় অপূর্ব। অগণিত ডিল মারতেই পাখিটা উড়ে গেল। অপূর্ব ঘরে ফেরত এলো। মাঝপথে শুনতে পেলাম 3 চাচি ও মায়ের গলা। আরও নামটা শ্রবণ হতেই অপূর্ব পায়ের গতিরোধ করে থামল। মল্লিকা বললেন, ভাবি, অপূর্ব তো আরুকে বিয়ে করবে, কিন্তু আরু তো কাজ জানে না। ছেলের বিয়ের আগে না হয় আমরা রান্না করতাম, এখন কি বিয়ের পরেও আমরা রান্না করব? অনিতার চোখ মুখে ঘুম ঘুম ভাব। হাই তুলে নিজের ঘরের দিকে যেতে যেতে বলে, মল্লিকা, তুমি যখন এই বাড়িতে এসেছিলে তখন রান্না জানতে না, এখন জানলেও সব দিক আমাকে সামলাতে হয়। ওরও না হয় তোমাদের মতো আমার কাতারে পড়ুক। মল্লিকা ফের প্রশ্ন ছুড়ে, তবু রান্না জানে না, সারাদিন টই টই করে, বিয়ের পরও কি উড়নচণ্ডী থাকবে?
তোমার শেফালি অরুর চেয়েও সুন্দরী নয়। ওর মতো এত কাজ জানে না। তুমি বরং নিজের মেয়েকে রান্না শেখাও। অনিতা ঘরের দিকে অগ্রসর হতেই অপূর্ব আড়ালে গেল। তপ্ত নিঃশ্বাস ফেলে ঘরের দিকে কদম ফেলে। আজকের সকালটা ভীষণ আলাদা। খোলা জানালা দিয়ে মৃদু হাওয়ার পাশাপাশি বসে আসা কোকিলের কুহু কুহু ডাকে ঘুম পালায় আরুর। আদশোয়া হয়ে জানালা দিয়ে বাইরে গলিয়ে দিল হাত। শীতের সময়ের আভাস এটা তার। শীতের কুয়াশা হাতে লাগলে কেঁপে কেঁপে ওঠে। ভীষণ মনে পড়ছে শীতকে। তার পাশে 3 বোন 3 ভঙ্গিতে নিদ্রায় আসক্ত। শুক্রবার বলে আজ বাড়ির পরিবেশ অন্য দিনের চেয়ে ক্ষান্ত। সবাই ঘুমানো বলেই হয়তো। বালিশের পাশে থেকে ওড়না গলায় জড়িয়ে বেরিয়ে পড়ে আরু। সেদিনের ন্যায় বাড়ির সামনে থাকা বড় নিম গাছ থেকে ডাল ভেঙে দাঁত মাজতে মাজতে দিঘির দিকে অগ্রসর হলো। মল্লিকা সেখানে গরুর গোস্ত ধুচ্ছে। আজ অপূর্বর হাসপাতালে ইমার্জেন্সি আছে। সকালে খেয়ে দুপুরের খাবার নিয়ে বের হবে এবং তাড়াতাড়ি ফিরে আসবে। আরু ঘাটলার উপর বসে বলে, মামি এত সকাল সকাল কি রান্না করছো? আজকে না সবার ছুটি? অপূর্বর কাজ আছে হাসপাতালে, ওর জন্যই রান্না করছি। সপ্তাহে একটি দিন সবার সাথে খাবে, আর 5টা দিনের মতো তো দেওয়া যায় না। ভাবির শরীরটা ভালো নেই, তাই আমি রাখছি। কতবার অপূর্বকে বলা হলো বিয়ে করে নে। ও যদি বিয়ে করে নিত, আমার কি এখন রান্না করা লাগতো? হাতের কাজ করতে করতেই মল্লিকা বলে। অতঃপর নিজের কাজ শেষ করে উঠে এগোয় রান্নাঘরের দিকে। অপূর্বর জন্য রান্না করার তীব্র বাসনা আরুর, অথচ সে রাঁধতে জানে না। হাত থেকে নিমের ডালটা ফেলে দিয়ে পানির কাছাকাছি নেমে স্পর্শ করে পানি 3-4 বার মুখমণ্ডলে ছিটিয়ে অস্ফুট স্বরে বলে, মামি আমি আসছি, আমি আজ তোমার থেকে রান্না শিখবো। মল্লিকা গোস্তের তরকারি চাপিয়েছে উনুনে। আরু তাতে পাতা দিয়ে আগুন নিয়ন্ত্রণ করছে। প্রয়োজনীয় মশলা দিয়ে কষিয়ে পানি দিল। লবণ ও মশলার পরিমাণটা চোখে উল্লেখযোগ্য পরিমাণে এলো কিনা পর্যবেক্ষণ করে নিল। অতঃপর আরুকে নির্দিষ্ট একটা ইঙ্গিত দিতে বলে, এই পর্যন্ত পানি শুকিয়ে গেলে নামিয়ে রাখিস, আর ধীরে ধীরে পাতা দিস, না হলে শক্ত থেকে যাবে। আরু সায় দিয়ে নিজের কাজে ব্যস্ত হলো। আরুর চোখ মুখে আনন্দের জোয়ার বইছে। আজ মামির থেকে সবটা শিখে নিয়েছে। অন্য একদিন সে রান্না করে সবাইকে খাওয়াবে। মল্লিকা রুটি গোল করতে ব্যস্ত হয়ে গেলেন। অনিতা টিফিন ক্যারিয়ারে খাবার গুছিয়ে টেবিলের উপর রাখার পাশাপাশি অপূর্বর জন্য থালা সাজালো। আটার রুটি, গরুর গোস্ত ও ডিম ভাজি। ভাই বোনেরা একত্রে খেতে বসেছে। অপূর্ব গরুর গোস্তে কামড় দিয়ে হতভম্ব হলো। প্রচণ্ড শক্ত, যে দাঁত দিয়ে কেন ছেঁড়া যাচ্ছে না। টান দিতে গেলেই ঝোল ছিটে তার সাদা শার্টে লাগলো। অপূর্বর চোখ মুখ বিরাগী হয়ে ওঠে। হাসপাতালের জন্য তৈরি হয়ে নেমেছে সে। অতঃপর চোখ মুখ শক্ত করে বলে, ভালোভাবে সিদ্ধ হয়নি মা। দাঁত দিয়ে ছিটতে গিয়ে কি অবস্থা হয়েছে নিজের চোখে দেখো। মনে হচ্ছে গন্ডারের গোস্ত রান্না করেছো। অপূর্ব থালা সরিয়ে রাখতেই মল্লিকাকে উদ্দেশ্য করে বলে অনিতা, সিদ্ধ হয়েছে কি না নামানোর আগে ভালোভাবে দেখে নিবি না? ছেলেটা তো এখন না খেয়ে যাবে নাকি? আশ্চর্য, সবসময় তো আমিই দেখি, আজকে শুধু পারলি না? অদূরে আরো দাঁড়িয়ে মাথা নিচু করে রেখেছে লজ্জা ও ভয়ে। মল্লিকা আরুর দিকে চেয়ে করুণ ইশারা করতেই অনিতা বলে, 5 মিনিট দাঁড়া তুই, আমি একটু তাপ দিয়ে আনি। শুধু একটু শক্ত হয়েছে, বাকি সব ঠিক আছে। তখন যখন পারোনি, এখন আর দরকার নেই মা। অপূর্ব বলে টেবিল ছেড়ে উঠে নিলেই এগিয়ে আসে আরু। নতজানু হয়ে বলে, আমার জন্য এমন হয়েছে, আজকে আমি মামির সাথে রান্না শিখলাম। আজকেই কেন শিখতে হবে তোর? ফুপুকে বলে শিখতে পারতি। বিরক্তিকর। আর এখানে কি তোর? টেবিলে আঘাত করে তীব্র গলায় বলে অপূর্ব। অপমানে পানসে হয়ে আসে আরুর মুখ। অনিতা সামাল দেওয়ার চেষ্টা করে, থাম অপু, একটু তাপ দিলেই সিদ্ধ হয়ে যাবে, হয়তো চেঁচামেচি করিস না। সেটা আমিও জানি, তবে এত সময় আমার কাছে নেই মা। আমাদের বাড়ির মেয়েরা তো টই টই করে না সারাদিন, ওর কেন টই টই করতে হবে? ফুফু ওকে শুধু শুধু মারে না মা। অপূর্ব রোষে আছে। গতকালের ব্যাপার নিয়ে চিন্তিত সে। আরুর ডান চোখ 1 ফোঁটা অশ্রু ঝরালো। বাম চোখ পূর্ণ হয়ে আসার আগেই অনিতার দিকে না চেয়ে বলে, আমি যাই মামি, মা আমার জন্য চিন্তা করছে। আরো স্থির না থেকে গতিশীল করলো। কথায় আছে না, পেটে টান পড়লে ভালোবাসা জানালা দিয়ে পালায়, ব্যাপারটা এমন। আরু চোখের আড়াল হতেই অনিতা বলেন, তুই আসার আগে ওর সহজে এ বাড়িতে আসেনি অপু। আরু রাজহাঁস ভয় পেত, মামা বাড়িতে আসবে তাতেও টই টই হয়ে যাবে। আমাদের বাড়িতেও 3টা মেয়ে আছে মা, কই ওরা তো অকারণে বাইরে পা ফেলে না। অপূর্ব বলে,
কিন্তু আরুকে তুই ভালোবাসিস, কিছুদিন পর এই বাড়ির বউ হয়ে আসবে সে, ওর ক্ষেত্রে নিয়ম আলাদা। বলতে বলতে উঠে গেলেন চম্পা। অপূর্ব ফের বাক্য করে। তোমরা বাড়িতে বউ হয়ে আসার পরে দাদি রান্নাঘর থেকে ছুটি পেয়েছে, তেমনি আমিও তিয়াস বিয়ে করলে তোমরা ছুটি পাবে। আরও যদি রান্না বান্না না জানে, আমি তো ওকে শোপিচ হিসেবে সাজিয়ে রাখবো না। রূপ দিয়ে তো আমি ধুয়ে ধুয়ে পানি খাবো না, গুণেরও প্রয়োজন হবে। আরও রান্নাবাদে সব জানে অপু। ইমদাদ ভাই সারা বছর ঢাকায় পড়ে থাকে, আরুই তো খেতে কাজ করে, ছাগলের জন্য ঘাস কাটে, শীতের সময় সবজি লাগায়, খেজুরের রস নামিয়ে বিক্রি করে, আবার পড়াশুনো করে। মনি বলে, বিয়ের পর মেয়েদের কাজ বাড়িতে। কোনো ভালো বাড়ির বউ নিশ্চয়ই খেতে কাজ করবে না। সবসময় তো নিজের মনের কথা শুনে চললেই হবে না, মাঝে মাঝে মস্তিষ্কের কথাও শুনতে। অপূর্ব বাক্য শেষ না করে থামলো, তাকালো দরজার পানে। সেখানে আরও দাঁড়িয়ে আছে। উপস্থিত সবাই চুপসে গেল আরুকে দেখে। আরুও বাক্যটি না করে তাকের উপরে সাজিয়ে রাখা বাটিটা নিয়ে বলে, বাটিটা ফেলে গিয়েছিলাম তাই নিতে এলাম, না হলে বাটির জন্য মা আবার পাঠাতো। আরও হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল বাড়ির দিকে। অপূর্ব টেবিলে আঘাত করলো। এগুলো তো চাচিদের শোনা ছিল। ও কখন এলো? ও তো চলে গিয়েছিল পদ্মাবতী তোমার মনের শ্রবণে ভেসে আসা মেঘ সরিয়ে। আমি বসন্তের প্রেম নিয়ে আসবো। আরও সবসময় নদী সাঁতরে অপূর্বদের বাড়িতে আসা যাওয়া করলেও আজ পুল দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। উন্মাদের মতো শুধু ধাবিত হচ্ছে সামনে। পুলের আগে কালাচাঁদদের দেখা গেল আড্ডা দিতে সাঙ্গপাঙ্গদের নিয়ে। আরুকে দেখে আড্ডার ইতি টেনে এগিয়ে গেল আরুর নিকট। পাশ কাটিয়ে অগ্রসর হওয়ার প্রচেষ্টা করতেই পিছু ডাকলো কালাচান। গোলাপি গতকালের ব্যবহারের জন্য রাগ করেছো? আসলে তুমি আমাকে বারবার ফেরত পাঠিয়ে দাও বলে আমি রেগেই অমন করেছি। নদীর ওপাশে প্রাথমিক বিদ্যালয় থাকলেও উচ্চ বিদ্যালয়ের জন্য আরুকে এপার আসতে হয় বরাবর। পঞ্চম শ্রেণীর গণ্ডি পেরিয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে যখন সে এপার এসেছিল তখন থেকেই কালাচান তার পিছু নিয়েছে। আরও প্রতিউত্তর না করে পুনরায় অগ্রসর হতেই কালাচান হাত ধরল আরুর। চোখ মুখের এই অবস্থা কেন গোলাপি? কেঁদেছো কেন? অপূর্বর মতো সুদর্শন নয় বটে, তবে তার ভালোবাসা খাঁটি। না হলে এতদিনও আরুর পেছনে পড়ে থাকে। আরুর কি হলো সে নিজেই ঠাওর করতে পারল না। হুট করে বলে ফেলে, আমি তো রান্না করতে পারি না কালাচান, এরপরেও কি তুমি আমাকে বিয়ে করবে? আরুর মুখে আজ তুমি সম্বোধন, কণ্ঠটা বড্ড কাতর। সেই মায়াবী কণ্ঠ শুনলে বোধহয় অপূর্ব আশেপাশে সেই কণ্ঠই কেবল শুনত। কালাচান যেন আজ আকাশের চাঁদ হাতে পেয়েছে। ওই হাত দুটি শুধু আমার হাতে রাখো, আমি কাজের লোক লাগিয়ে রাখবো গোলাপি। আরও উদাসীন হয়ে অপূর্বর কথা ভাবতে ভাবতে পান্তা মুখে তুলছে। মাঝে মাঝে কামড় বসাচ্ছে কাঁচা মরিচ ও পেঁয়াজে। অয়ন খাওয়া শেষ করে খেলতে গেছে। পারুল খাওয়ার ইতি টেনে এটো পানি বাইরে ফেলে দিয়ে বলে, এলি যখন খেয়ে আসতি কয়টা, এখন পান্তা খেতে নিশ্চয়ই ভালো লাগছে না। অপূর্বর বিমর্ষ মুখটা আরুকে শান্তিতে খেতে দিচ্ছে না। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মাটির মেঝেতে ফাটলের পানে। ঢকঢক করে পানি পান করে উঠে দাঁড়ায় আরু। দিঘির দিকে এগিয়ে যেতে যেতে বলে, আমি তোমাকে একবারও বলেছি পান্তা ভালো লাগছে না? ওইটা তোমার বাপের বাড়ি, এই বাড়িতে খেতে না পারলে ওই বাড়িতে গিয়ে খাবে, কিন্তু আমাকে এই বাড়িতেই খেতে হবে। মুখের উপর কঠোর বলি শুনে ভ্রু কুচকালেন পারুল। ততক্ষণে দিঘিতে তার এটো ভাত মাছের ভরসায় ফেলে হাত ধুয়ে দিঘি থেকে উঠেছে আরু। পারুল তেড়ে এসে বিরাগী গলায় বলেন, দেখলি যে ভাত কম আছে দেখে কম করে খেলাম। তুই খেতে পারবি না, কমিয়েও রাখবি না, তুই ভাত ফেলবি, এজন্য তোর বাপ শহরে কাজ করে টাকা পাঠায়। ফেললাম কোথায়? খেতে দিলাম। আমাদের দিঘিতে সবচেয়ে বড় মাছটি আরো বড় হোক। বলতে বলতে কোদাল নিয়ে আরু পূর্ব দিকে অগ্রসর হলো। সময়টা মধ্যাহ্নর কাছাকাছি, তাই মেয়েকে সেদিকে যেতে দেখে আতকে উঠলেন পারুল। গলা ছেড়ে বাঁচলেন, আরু ওইদিকে কোথায় যাচ্ছিস? তাদের এবার নিয়ে আসলে কেউ তোকে খুঁজতে যাবে না। ঘরের যত্ন নিয়েছো কখনো? মাটি ফেটে চৌচিল হয়ে গেছে, প্রলেপ দিয়েছো, নামি ঘরের কর্ত্রী। ব্যঙ্গ করে কথাটা বলে আরও ওদের সবজি খেতে গেল। মাত্র দুবার খেতে কোদাল চালিয়ে টুকরিতে তুলে ফিরে এলো। রোয়াকে এনে ভিজিয়ে প্রলেপ দিতে ব্যস্ত হয়ে গেলে আরু। এত বড় ঘর, প্রলেপ দিতে 2.5 ঘন্টা লাগলো আরুর। সম্পূর্ণ দেহে কাদার ছাপ। দড়িতে ঝুলানো শাড়ি নিয়ে দেখিয়ে দিকে অগ্রসর করতে করতে ভাবলো অপূর্বর কিনে আনা নীল শাড়িটার কথা। হাঁটু সমান চুলগুলো ভেজা অবস্থা,
সামলাতে নাজেহাল অবস্থা হয় আরুর। তবুও নিত্যদিন চুলগুলো ভেজাবে। চুলে তোয়ালে পেঁচাতে পেঁচাতে উঠানে এসে তার চক্ষু হলো চরকগাছ। দীর্ঘ 2.5 ঘন্টা আরুর কষ্টকে পানিতে রূপান্তর করতে অপূর্ব হাজির। সদ্য প্রলেপ করা কাদা পায়ে আটকে নাজেহাল অবস্থা তার। আরও দূর থেকে দিল এক চিৎকার। শ্, 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 আমার কাদা। অপূর্ব গাছের শিকড়ের সাথে জুতা লাগিয়ে কাদা সরাতে সরাতে বলে, তাহলে এটা তোর কাজ আরু? ইচ্ছে করছে ধরে দেই একটা। পারুল রান্না করছিলেন। উঠানে আগের আচারগুলো শুকাতে দিয়েছে। পাখি তাড়াতে এসে অপূর্বকে দেখে বিস্মিত হলেন পারুল। তুই এখন এলি অপু? আরো আগে এসেছি, কিন্তু ঘরে ঢুকতে পারছি না। পারুল অট্টহাসি দিয়ে বললেন, এসেছি আরো আগে, দেখ অবস্থাটা। পেছনের দিকটা শুকিয়ে গেছে, এদিক দিয়ে ঢোকা যাবে। ওর জুতো জোড়া ধুয়ে পানি নিয়ে আয়, এক বাটি আচার নিয়ে আসিস সাথে। মায়ের কথায় মাথা নেড়ে দ্রুত চুলে তোয়ালে পেঁচিয়ে ফেলে আরু। অতঃপর জুতা জোড়া ধুয়ে আনে, সাথে 1 মগ পানি। উঠানে রোদে দেওয়া আচার দেখে একটুখানি আচার বাটিতে তুলে অপূর্বকে দেয়। পারুল বলে, আরও বানিয়েছে। আমের সময় অন্যের গাছের আম, আমড়া, জলপাই ওর জ্বালায় থাকে না, সব এনে আচার দিয়ে রাখবে। তারপর ইমদাদ আসলে পাঠিয়ে দেবে। ইমদাদের হাই প্রেশার, প্রেশারে গরমিল হলে টক খেলে ভালো লাগে। এবার দিতে মনে নেই, রফিক ভাই যাবে, তাকে দিয়ে পাঠিয়ে দিব। অপূর্ব কিছুটা আচার মুখে দিতেই মিষ্টিতে মুখটা মিষ্টি হয়ে এলো। সেই স্বাদ বিদেশে থাকাকালীন অপূর্বর জন্য পারুলের পাঠানো আচারের সেই পুরনো স্বাদ। অপূর্বর বোধগম্য হলো এতদিন প্রিয় আচারটা প্রিয় মানুষটির হাতে তৈরি হয়েছে। সম্পূর্ণ আচার শেষ করে অপূর্ব মুখ খুলে, ফুফু, তিস্তাকে কেনাকাটা করাতে আজ শহরে যাব। সাথে শিফালি, তুর, তিয়াসকেও নিয়ে যাব। আরু কেন একা থাকবে? সুজন ভাই বলল সবাইকে নিয়ে যেতে। পারুল দুপুরের খাবার থালা সাজিয়ে অয়নকে খেতে দেয়। নিজেও নেয় 1 থালা। অপূর্বর জন্য খাবার সাজাতেই নাকচ করে সে। আমি খেয়ে এসেছি ফুফু। আরুকে নেওয়ার অনুমতি দিলে আমি ওকে নিয়ে রওনা দেব। আরও নিজের থালা সাজিয়ে খাবার মুখে তুলে বলে, আমার কাজ আছে মা, আমি টই টই করি না। তোমার ভাইপোকে তার টই টই না বোনেদের নিয়ে যেতে বলো। অপূর্ব জানে এখন তার করণীয় কাজটি কি। চোখ মুখে বিষণ্ণ একটা ভাব এনে উঠে দাঁড়ালো। বাড়ির পথ ধরতে ধরতে বলে, আচ্ছা, তোকে যেতে হবে না ফুফু, আমি গেলাম। আরও নিশ্চল দৃষ্টিতে অপূর্বর গমন পথের দিকে চেয়ে আছে। না বলতেই চলে গেল। পারুল চোখ পাকিয়ে তাকালো। অতঃপর তেজস্বী গলায় বলে, দিলি তো ছেলেটাকে রাখি, একটু গেলে কি হবে? শান্তি হয়েছিস এবার? নিশ্চয়ই কিছু একটা পাকিয়ে এসছে, না হলে বলতেই চলে গেল। এত ভালো তো তোমার বংশের লোক না। তোমার বংশের লোকেদের গিয়ার গিয়ার শয়তানি। এখনো অপূর্বকে আবছা দেখা যাচ্ছে। সেদিকে চেয়ে বলে আরু। পরক্ষণে শোনা গেল পারুলের ঝাঁঝালো গলা, শয়তানি বুদ্ধি দেখেই তো সারা জীবন শুধু খাচ্ছি আর খাচ্ছি। তোর কথায় মনে চায় সন্ন্যাসী হয়ে যায়। দ্রুত হাতে সাধারণ ক্রিম মাখে আরো। দ্রুত চোখে কাজল লাগাতে গিয়ে গেটে গেল অনেকটা। চোখের আশেপাশে ছড়িয়ে গেল। লিপস্টিকের ক্ষেত্রেও তাই। তোয়ালেটা চুল থেকে সরিয়ে 2 বার চিরুনি চালিয়েই ছুটে গেল আরু। যাওয়ার সময় তোয়ালেটা উঠান দড়ির সাথে মেলে দিল আরু। অপূর্ব বড় বড় কদমে অগ্রসর হচ্ছে। অপূর্ব ভাই বলে বেশ কয়েকবার ডাকলো। অপূর্ব ফিরেও চাইল না, তবে তার মুখে বিশ্বজয় করা হাসি। অপূর্ব আরো দ্রুত কদম ফেললো। অনেকটা পথ একজন দ্রুত হেঁটে তো একজন দৌড়ে এলো। আরু হাঁটতে হাঁটতে হাত রেখে হাঁপাতে হাঁপাতে অভিযোগ করে, দাঁড়ান না প্লিজ, পা ব্যথা করছে। শব্দটা কর্ণপথে যেতে স্থির হয় অপূর্ব। প্রিয়সীর যাতনায় কোনো পুরুষ রাগ ধরে রাখতে পারে? অপূর্ব ফিরে তাকায় পেছনে। দৌড়ে নাজেহাল করেছে শাড়ির অবস্থা। খুলে পড়ে যাওয়ার উপক্রম। দুপুর হওয়ার দরুন রাস্তাঘাট রোদ্দুরে খা খা করছে। কাক পক্ষীর ছায়াও নেই। আশেপাশে চেয়ে লোকের উপস্থিতি অনুমান করে বলে, কি অবস্থা করেছিস শাড়ির? দ্রুত এদিকে আয়। আরও ছুটে এলো। গতি রোধ করার পূর্বেই হামলে পড়ল অপূর্বর বুকে। আরুকে ধরে 2 কদম পিছিয়ে থামলো অপূর্ব। কিছুক্ষণ হাঁপিয়ে আরও সরে দাঁড়ায়। করে অভিযোগ, আপনার পা অনেক বড় বড় কদম ফেলে। একদিন ঘুম থেকে উঠে দেখবেন পা নেই, কেটে ফেলেছে আরু। আমার পা কাটলে কেউ তো আমায় বিয়ে করবে না, আমার কি হবে? ভ্রু কুচকানো সন্দিহান গলা। আরও নতজানু হয়ে বলে, আমি আছি না। কতজনের জন্য তুই আছিস? আমার জন্য আছিস, আবার কালা চানের জন্যও আছিস।
আরও চুপসে যায়। পিছিয়ে যাওয়ার প্রয়াস করতেই অপূর্ব তার দৃঢ় হাতটা অগোছালো শাড়ি ভেদ করে আঁকড়ে ধরে উদর। দুজনের দূরত্ব শূন্যতায় নামিয়ে ঘনিষ্ঠ হয়ে বলে, আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।